আপনারা কি জানেন আচারের আসল স্বাদ কোথায়? সেটা হলো এই খোসাসহ আম আর আস্ত রসুনের মাখামাখি জাদুতে। অনেকে ভাবেন ফ্রিজ ছাড়া আচার ভালোই থাকে না, কিন্তু আমার এই সিক্রেট মশলায় তৈরি আচার আপনি সারা বছর বাইরে রেখে খেতে পারবেন। চলুন দেখি কিভাবে তৈরি করলাম এই ম্যাজিক আচার। ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, কারণ ভিডিওর মধ্যে এমন সিক্রেট কিছু কথা আছে যা কেউ কোনোদিন বলেনি। আমি সর্বপ্রথম আমকে এভাবে টুকরো করে মাঝখানে একটু কেটে দিই, এর মধ্যে লবণ এবং হলুদ দিয়ে দিই। দেওয়ার পর ভালোভাবে মেখে নিই। অনেকে আচার তৈরি করেন কিন্তু আচারের মধ্যে কী কী মশলা লাগে সেটা জানেন না। চলুন এই সিক্রেট মশলাটা আমি কিভাবে তৈরি করেছি আপনাদেরকে এখনই দেখিয়ে দিচ্ছি। এর জন্য আমি অনেকগুলো শুকনো মরিচ নিয়ে নিলাম, তারপরে নিয়ে নিলাম বেশ কিছু পাঁচফোড়ন, কিছু মিষ্টি মৌরি, আর নিয়ে নিলাম দারুচিনি, তারপর নিয়ে নিলাম এলাচ, এরপর নিয়ে নিলাম বেশ কিছু লবঙ্গ, তারপর নিয়ে নিলাম জিরে এবং গোলমরিচ। এর মধ্যে আমি পরে তেজপাতা এবং গোটা ধনে দিয়েছিলাম, সেটা ভিডিও করতে ভুলে গেছি। তারপর নিলাম কিছু সরিষা। সবগুলোকে ভালো করে টেলে নেব আমি। এভাবে টেলে নেবেন, যখন মচমচে হয়ে যাবে তখন ব্লেন্ডার কিংবা শিলপাটায় এগুলাকে গুঁড়া করে একটা এয়ারটাইট কন্টেনারে রেখে দেবেন। এই মশলাগুলো আপনি যদি সংরক্ষণ করেন যে কোনো সময় আপনি আচার তৈরি করার সময় ব্যবহার করতে পারবেন। আমগুলা রোদ্রে দিয়ে তারপর আমি এই ম্যাজিক মশলাটা তৈরি করে নিলাম। ফোড়ন দেওয়ার জন্য আমি নিলাম 5 ফোড়ন, শুকনা লঙ্কা, তেজপাতা, সরিষার তেল, চিনি, বেটে রাখা সরিষা নিলাম। সরিষাটা আধা ঘন্টা ভিজিয়ে রেখে তারপর জল ঝরিয়ে নেবেন। জল ঝরিয়ে গেলে জল ছাড়া এভাবে দানা দানা করে এই ভালো করে দেখে নিন, এভাবে দানা দানা করে বেটে নেবেন। আরও নিলাম এই ম্যাজিক মশলাটা, যেটা না দিলে নয়, যেটা না দিলে আচারের স্বাদ থেকে যায়, আর যেটা দিলে আচারের স্বাদ দ্বিগুণ হয়ে যায়, এই ম্যাজিক মশলাটা। আরও দিলাম আচার ভালো রাখার জন্য 1 কাপ পরিমাণ সিরকা। এই যে সিরকা, 1 কাপ পরিমাণ সিরকা। অনেকে এই সিরকাটা চিনেন না, এই যে বাজারে এই সিরকাটা কিনতে পাওয়া যায়। ভিনেগার, সিরকা বললেও চিনবে, ভিনেগার বললে চিনবে। এটা দিলে আচারের স্বাদ অক্ষুণ্ণ থাকে এবং আচার দীর্ঘমেয়াদী থাকে, দীর্ঘদিন পর্যন্ত আচার নষ্ট হয় না। আবারও বোঝার সুবিধার্থে বলে দিচ্ছি, আমি ফোড়নে দেওয়ার জন্য 5 ফোড়ন নিলাম, শুকনা লঙ্কা নিলাম, তেজপাতা নিলাম, সরিষার তেল নিলাম, চিনি নিলাম, সরিষা বাটা নিলাম, ম্যাজিক মশলাটা নিলাম, আর নিলাম এই যে ভিনেগার। এইসব উপকরণগুলো আমি আচারের মধ্যে দেব। আরও নিলাম আদা বাটা, এই যে রসুন বাটা। আমি আমকে এভাবে টুকরো করে কেটে নিয়ে এই যে একটু লবণ হলুদ দিয়ে সাথে কিছু গোটা রসুন দিয়ে 2-3 ঘন্টা রোদে রেখে দিয়েছিলাম, যাতে আমটা তৈরি করতে, আচারটা তৈরি করতে সুবিধা হয়। কড়াইতে সরিষার তেল গরম দিয়ে তেলটা ভালো করে ফুটে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। তেলের মধ্যে এই 5 ফোড়নটা দিয়ে দিলাম, তারপর এই শুকনো লঙ্কাটা দিয়ে দিলাম বেশ কিছু তেজপাতা। একটু ভাজা ভাজা হয়ে গেলে, এভাবে ভাজা ভাজা যখন হয়ে আসবে, দিয়ে দিলাম এর মধ্যে রসুন বাটা, আদা বাটা দিয়ে একটু লাল লাল করে ভেজে নেব। এইভাবে লাল লাল ভাজা হয়ে যাবে, এই যে দেখুন। এরপর এই আমগুলো দিয়ে দেব রসুন সমেত।
সমস্ত আমগুলো একে একে দিয়ে দিলাম। একটু নেড়ে ছেড়ে দেব। সর্বপ্রথম ভালোভাবে আমগুলো কষে নেব। এইভাবে আমি 5 মিনিটের জন্য কষিয়ে নেব। একটা তরকারি যেমন শুরুতে ভালোভাবে কষিয়ে নিলে পরে তরকারির স্বাদ দ্বিগুণ হয়ে যায়, তদ্রূপ এই আমটারও সেম ওই রকম ভালোভাবে কষিয়ে নিতে হবে। এইভাবে যখন ভালোভাবে কষে যাবে, এই যে ভালোভাবে কষিয়ে গেলে ওর মধ্যে বেটে রাখা সরিষাটা দিলাম। বেশ কিছু সরিষা দেব। আবার নেড়ে দেবো এভাবে। এই সরিষাটা দানা দানা হওয়ার কারণে যখন আপনি আচার খেতে যাবেন, যখন দানা দানা ভাবটা মুখে পড়বে, খেতে খুবই ভালো লাগবে। দিয়ে দিলাম ঝালের জন্য একটু শুকনো লঙ্কা। যারা ঝাল বেশি খান তারা অবশ্যই দেবেন, যারা ঝাল খান না তারা দেওয়ার দরকার নেই। এবার দিয়ে দিলাম চিনি। যে যেমন মিষ্টি খান তেমন দিবেন, তবে এটাতে হালকা মিষ্টি হলে বেশি ভালো লাগে। আমি এখানে 1 কাপ পরিমাণ চিনি দিয়েছি। কালারটা কেমন অসাধারণ লাগছে, তাই না? যেটা না হলে আচারের স্বাদটাই আসে না। সেই মশলাটা দিয়ে দিলাম। সেই মশলাটা বেশি করে দিয়ে দিলাম। উপর দিয়ে সিরকা দিয়ে দিলাম। সিরকা দিলে যেমন আচার দীর্ঘদিন থাকে, তেমনি আমগুলো গলে যায় না, সুন্দর হয়। ধীরে ধীরে জল ছাড়তে শুরু করবে। আচার যখন রোদ্রে দিয়েছিলাম তখন হলুদ এবং লবণ পরিমাণ মতো দিয়েছিলাম, তাই এখন আচারে হলুদ দিচ্ছি না এবং লবণও দিচ্ছি না। একটা টিপস বলেই, কেউ কোনো দিন হয়তো বলে নাই, আচার কোনো দিন একদিনে করবেন না। আগের দিন অর্ধেক এভাবে হাফ সিদ্ধ যখন হয়ে যাবে রেখে দিবেন, পরদিন পুরোপুরি আচারটা তৈরি করবেন। তাহলে কি হবে, আপনার আচারের সমস্ত মশলা ঢুকে যাবে এবং আচারটা খুব সুন্দর হবে। আজ এই পর্যন্ত আচারটা তৈরি করে রেখে দিলাম। কালকে পুরোপুরি আচারটা তৈরি করে ফেলবো। আজ আবার চলে আসলাম দ্বিতীয় ধাপে আচারটা রান্না করার জন্য। এই আচারটা এভাবে জুসি জুসি থাকবে, যেহেতু আমি জল ব্যবহার করি নাই। এই আচারটা ভাত দিয়ে খেতে খুবই মজা লাগে, খালি মুখে খাওয়া যায়। বললাম না, আচার কোনো দিন একদিনে তৈরি করবেন না, আচার সব সময় 2 দিনে তৈরি করবেন, তাহলে আচার খুব সুন্দর হয় এবং আচারের গায়ে সমস্ত মশলাগুলো ঢুকে যায়। দেখুন, এই যে রসুনগুলা গোটা গোটা আছে, এই যে প্রত্যেকটা রসুন গোটা গোটা আছে এবং আমগুলো গোটা গোটা। আমটা যখন এই আচারটাই এরকম জুসি জুসি থাকে, খেতে খুবই ভালো লাগে। একটা কথা সবসময় মাথায় রাখবেন, যত জুসি জুসি আমের আচার তৈরি করেন না কেন, এভাবে যখন এই যে পাতিল থেকে উঠে আসবে, এই যে এভাবে, তখন বুঝতে হবে যে আপনার আচারটা হয়ে গেছে। যখন পাতিলের গায়ে লেগে লেগে যাবে, তখন বুঝবেন আচারটা এখনো হয় নাই। আমার আচারটা সম্পূর্ণরূপে রেডি। যে কোনো আচারে
কোনো দিন এক ফোঁটা জল লাগাবেন না, তাহলে আপনার আচার দীর্ঘদিন থাকবে, রোদে দেওয়ার এত ঝামেলা থাকবে না। আচার তৈরি করার সময় যে উপকরণগুলো দিয়ে আচার তৈরি করবেন সেটা আগে ধুয়ে নেবেন। যেমন যেটা যদি আম, জলপাই যেটা হোক, আগে ভালো করে ধুয়ে গায়ে থেকে জলটা শুকিয়ে নেবেন। এই যে বটি ব্যবহার করছেন, বটির গায়েও যেন কোনো জল না থাকে। যেসব পাত্রে সেগুলোকে শুকোতে দিবেন সেগুলোর গায়েও যেন কোনো জল না থাকে। এই যে খুন্তিটা দিয়ে নাড়ছেন শুরুতে, যেন সেটার মধ্যে কোনো জল না থাকে, তাহলে আপনার আচারটা নষ্ট হবে না। আচারে জল ইউজ করা মানে আচার নষ্ট করে ফেলা। কিছু কিছু আচার আছে যদি আপনি ছিটকেও ইউজ না করেন তবুও আপনার আচারটা খুব সুন্দর থাকবে, দীর্ঘদিন থাকবে, এবং যদি তৈরি করেন। এদিকে আচার ঠান্ডা করতে দিয়ে আমি অন্য একটা কড়াইতে বেশ কিছু সরিষার তেল গরম করে নিলাম। এই যে দেখুন, ধোয়া ওঠা পর্যন্ত এটা গরম করতে থাকবো ভালো করে। যখন কাঁচা গন্ধ চলে যাবে তারপর নামিয়ে ঠান্ডা করে নেব। তেলটা ঠান্ডা করার পর আমি এরকম একটা জার নিয়ে নিলাম, কাঁচের জার। আপনারা প্লাস্টিকও নিতে পারেন, অবশ্যই তেলটা ঠান্ডা করে নেবেন। এই শুকনো জারের মধ্যে আমি প্রথমে সরিষা তেল কিছু দিই, পুরো জারটা এইভাবে করে নিই। আপনারাও করে নেবেন। অনেকে আচার তৈরি করার সাথে সাথে বোতলের মধ্যে রেখে দেন ওই ফাঁকা ফাঁকা করে। মাঝে মাঝে আচারের গায়ে পাঙ্গাস ধরে যায়, তখন আচারটা খেতে ভালো লাগে না। আমি এক ধাপ আচার দিয়ে দিলাম। আচার দেওয়ার পরে এর উপর দিয়ে এই যে খুন্তি দিয়ে আবার নেড়ে দিলাম। এর উপর দিয়ে আমি সরিষার তেল দিয়ে দিলাম। দেওয়ার পর আবার কিছু আচার দিয়ে দিলাম। এভাবে আবার কিছু আচার দিয়ে আবার চামচ দিয়ে ফাঁকা জায়গাগুলো ফিল আপ করে দিচ্ছি, যাতে কোথাও পাকা না থাকে। যখন আচার পাকা থাকবে আপনার আচারটা নষ্ট হয়ে যাবে, ফাঁকে ফাঁকে ফাঙ্গাস ধরে যাবে। এভাবে করে তারপরে আমি আবার তেল দিয়ে দিলাম। এক ধাপ দিয়ে তেল দিয়ে দিবেন, আরেক ধাপ দিবেন, আরেক ধাপ দেওয়ার পর এভাবে আমগুলোকে সব জায়গায় ভরাট করে দিবেন, আবার তেল দিয়ে দিবেন। এভাবে করে পুরোটা বোতল আপনি ধীরে ধীরে একটু আচার দিবেন, তারপরে তেল দিবেন, আবার একটু আচার দিবেন, আবার ভালো করে ফাঁকা জায়গাগুলো ফিল আপ করে দিবেন, তেল দিবেন। এভাবে করতে করতে পুরো বোতলটা এভাবে আচার রাখবেন। যদি এভাবে আচার না রাখেন তাহলে আপনার আচারটা নষ্ট হয়ে যাবে। এভাবে যদি প্রত্যেকটা সিক্রেট মাফিক আপনি যদি আচারটা রাখেন, প্রত্যেকটা টিপস মাফিক, তাহলে আপনার আচার কখনো নষ্ট হবে না। আচারের বয়াম পুরোপুরি ভরাট করবেন না, একটু খালি রাখবেন। তারপরে উপর দিয়ে এভাবে সরিষার তেল দিয়ে ডুবো ডুবো করে রাখবেন। যেহেতু এটা তেলের আচার, তাই আচার রাখার সময় এইভাবে রাখবেন, তাহলে আচার কখনো নষ্ট হবে না। আরেকটা কথা বলি, আচার অনেকে খাওয়ার সময় হাত দিয়ে নিয়ে খান, তাতেও আচার নষ্ট হয়। আপনারা আচার শুকনো চামচ দিয়ে নেবেন, তারপরে আচার খাবেন। কখনো হাত দিয়ে বা ভিজা জিনিস দিয়ে আচার নেবেন না। আপনারা অনেকেই ভয় পান আচার নষ্ট হয়ে যাওয়া নিয়ে, তাই আজকের এই ভিডিওতে আমি ধাপে ধাপে দেখিয়েছি কিভাবে তেল আর সিরকার সঠিক ব্যবহারে ফ্রিজ ছাড়াই আচার ভালো রাখা যায়। মনে রাখবেন, আচারের বয়ামে যেন কখনো ভেজা হাত বা জল না লাগে। আমার এই ঘরোয়া রেসিপি যদি ভালো লাগে অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। ভিডিওটি শেয়ার করে অন্যকে জানার সুযোগ করে দিবেন। আপনাদের ভালোবাসায় আর সাপোর্ট আমার চলার পথ। দেখা হবে নতুন কোনো রান্নার গল্প নিয়ে। আজকের মতো বিদায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অনেক অনেক শুভকামনা রইল।